ঠিক আছে, সবাই কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি রিটার্নিং আর্নিং স্টেটমেন্ট, অর্থাৎ কি সংরক্ষিত আয় বিবরণী। আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী করার সময় আমি তোমাদেরকে বলছি তিনটা উপাদানের প্রতি লক্ষ্য রাখতে, অর্থাৎ তিনটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলছি। সেটা কি? প্রথমত রেয়ামিলের ভিতরে আয়কর অথবা লভ্যাংশ বিষয়ক, আয়কর এবং লভ্যাংশ এই দুইটা বিষয় কিছু আছে কিনা এটা আমরা প্রথমত দেখব। এরপরে দেখব সমন্বয়, সমন্বয় দেখবো কোনো তহবিলে স্থানান্তর করতে বলেছে কিনা, যে কোনো প্রকার তহবিলে স্থানান্তর টাকা করতে বলে এইটা আমরা ফলো করবো, কোনো তহবিলে স্থানান্তর করতে বলেছে কিনা দুইটা। আর একটা আছে কোনটা, প্রিভিয়াস নিট লাভ, প্রিভিয়াস নিট লাভ অর্থাৎ কি বিগত বছরের সংরক্ষিত আয় বিবরণের যে উদ্বৃত্ত দেওয়া আছে সেই উদ্বৃত্তটা আমরা সংগ্রহ করব এখানে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটা করব যে বিগত বছরে যে উদ্বৃত্ত দেওয়া আছে সেইটাকে খুঁজে নিয়ে আসবো আগে। তাহলে অঙ্কের ভিতরে আমরা দেখি বিগত বছরের উদ্বৃত্ত কত আছে, দেখো সংরক্ষিত আয় এই যে 1/1/2020 দেওয়া আছে। ঠিক আছে, সংরক্ষিত আয় 1/1/2020 দেওয়া আছে। ঠিক আছে, তো কত দেওয়া আছে আমাদের ৭৯,৬০০ টাকা, এটা আমরা লিখলাম সংরক্ষিত আয়। এই যে প্রারম্ভিক তারিখ নালে প্রারম্ভিক লিখছি, তারিখও লেখা যায়, তাই লিখে দিলাম কত ৭৯,৬০০। এরপরে আনলাম আমরা নিট আয় চলতি বছরের, অর্থাৎ কি ওই যে কর পরবর্তী নিট আয় যেটা ওই টাকাটা আনলাম, ওটা লিখলাম আমরা কি নিট আয় চলতি বছরের। কোন বছরে? চলতি বছরে। নিট আয় চলতি বছরে, নিট আয় চলতি বছরে, তাই আমরা আনলাম নিট আয় চলতি বছরের। আচ্ছা, দুটো যোগ করে বসাই দিলাম। এবার আমরা আসি বাদ আইটেম। বাদ আইটেমে তো সর্বোপরি রেয়ামিলে দেখবো আমরা লভ্যাংশ আছে কিনা, থাকলে ওইটা আমরা আগে নেব। তো লভ্যাংশ যদি থেকে থাকে ওই লভ্যাংশটা আমরা প্রথমত নেব। তো প্রথমত নিলে দেখি কি আছে, প্রথমেই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নিলাম আমরা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এরপর আসে কি সমন্বয় আমাদেরকে বলছে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে। আচ্ছা, এখানে লক্ষ্য রাখবা শেয়ার মূলধনের উপরে বললো না শেয়ারের উপরে বললো। তাহলে অঙ্কটার ভিতরে বলছে শেয়ার মূলধন, তাহলে আমাকে খুঁজতে হবে শেয়ার মূলধন, অর্থাৎ এগুলো আদায়কৃত মূলধন। তাহলে আদায়কৃত মূলধনটা কোথায় আছে? এটা রেয়ামিলে দেওয়া থাকে। তো যে মূলধনটা রেয়ামিলে দেওয়া থাকে তার থেকে অনাদায়ী তলব অথবা বকেয়া তলব বিয়োগ যায়, অনাদায়ী তলব অথবা কি বকেয়া তলব বিয়োগ যায়। তো তোমাদের অঙ্কের ভিতরে অনাদায়ী তলব অথবা বকেয়া তলব নাই, না থাকার কারণে এটা বিয়োগ যাবে না। তার মানে কি, তাহলে যেটা আছে মূলধন ওই টাকাটার উপরে আমরা কি ধরবো, এই 10% ধরে দেবো। তা মূলধন আছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকায় 10% কত হয়? তাহলে 4 লক্ষ 10% হয় 40,000। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ হচ্ছে কত? 40,000 নিলাম আমরা, 40,000। এরপর আমরা আসি কি বলছে সমন্বয় আরেকটা আছে, দেখো আয়কর সঞ্চিতিতে স্থানান্তর করতে বলছে 12,000। এটা কিন্তু যাবে না, কেননা এটা আমরা নিয়ে নিছিলাম নিট লাভ নির্ণয় করার সময়। তারপরে বলছে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ, এটা আমরা নিলাম। এরপর কি বলছে নিট আয়ের 10,000 টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলছে, নিট আয়ের 10,000 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে বলছে। তাহলে ওইটা আমরা যেহেতু অঙ্কের সাথে নিট লাভ হয়েছে অর্থাৎ নিট আয় হয়েছে, তাহলে এখন আমরা কি করবো সাধারণ সঞ্চিতি তহবিলে আয়ের থেকে 1 টাকা স্থানান্তর করবো। কত টাকা বলে দিচ্ছে? 10,000 টাকা। তাই আমরা লিখলাম সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর অথবা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, যেভাবে লেখো না কেন। তো লিখলাম কয় টাকা, যে টাকা রাখতে বলছে কত 10,000, লিখলাম 10,000। আচ্ছা, এইবার আমরা যেটা বললাম যে রেয়ামিলে দেখতে হবে আয়কর আছে কিনা। তো দেখলাম যে আয়কর আছে দুইটা না একটা, যেমন আয়কর ডেবিটে থাকে একটা, আয়কর ক্রেডিটে থাকে একটা। ডেবিটে থাকে আয়কর প্রদান, ক্রেডিটে থাকে আয়কর সঞ্চিতি। দুইটা থাকলে আমরা দুইটার সাথে সমন্বয় করে যেইটা বেশি হয় ওই অনুযায়ী নেব। আর যখন একটা থাকে তখন দেখবো কোন পাশে আছে ওই পাশে নিয়ে নেব। অর্থাৎ ডেবিট পাশে থাকলে বিয়োগ আইটেমে মাইনাস আইটেমে, আর ক্রেডিট পাশে থাকলে প্লাস আইটেমে। তাহলে আয়কর প্রদান আছে রেয়ামিলের ভিতরে 12,000 টাকা, তাই আয়কর প্রদান আছে কত রেয়ামিলে 10,000 টাকা। তাহলে আমরা ওই 10,000 টাকা কোথায় নিলাম, যে এই যে মাইনাস আইটেমে নিয়ে নিলাম, লিখে দিলাম আয়কর প্রদান টাকা 10,000। তাহলে এবার আমরা মাইনাস আইটেমে পাইলাম 1 2 3 4টা, এই 4টা আইটেম যোগ করলাম। যোগ করার পর আমাকে যেটা হলো 78,000, 78,000 কি করলাম 1,69,000 থেকে বিয়োগ করলাম। তাহলে পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি সমাপনী। তা কিসের সমাপনী? ঠিক আছে, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, অর্থাৎ সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত শেষ তারিখে যেটা হয় এটাকে বলা হয় সমাপনী। তাহলে লিখলাম সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত সমাপনী। আচ্ছা, অঙ্কের হেডলাইনের বিষয়টা খুব লক্ষ্য করবা। অঙ্কের হেডলাইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই ক্ষেত্রে অনেকেই এটাকে ডিপেন্ড করে মার্কের ব্যবস্থাও করে, অনেকে আছে কিছু হেডলাইনের উপরে ডিপেন্ড করে না, অঙ্ক হচ্ছে মার্ক দিয়ে দেয়। কিন্তু হেডলাইনের বড় একটা বিষয়টা মাথায় রাখবা, তোমরা যখন সর্বোচ্চ নাম্বার পেতে চাও তখন এই হেডলাইন তোমার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে লক্ষ্য রাখো, দেখো আমরা কি লিখছি মুনিয়া কোম্পানি লিমিটেড এর সংরক্ষিত আয় বিবরণী, ঠিক তোমরা এইভাবেই লিখবা এর সংরক্ষিত আয় বিবরণী। এরপর কি লিখছি 2020 সালে 31 ডিসেম্বর
সমাপ্ত বছরের জন্য, মানে কি এক বছরের অঙ্ক সমাপ্ত বছরের জন্য উল্লেখ করে দিচ্ছি। তা যে কোনো তোমরা হেডলাইনটা যে কোনো তিনটা পার্টের হেডলাইন, বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, তিনটা পার্টের হেডলাইন তোমরা এই স্টাইলেই দিয়ে যাবা। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আমাদের সংরক্ষিত আয় বিবরণী নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মাসুদ তোমার আছে? শিহাব তোমার আছে? আইমান তোমার আছে? মামুন তোমার আছে? সুব্রত তোমার আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ধরে নিতে পারি এই পার্টে কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদের নেক্সট পার্টটা কি আসতেছে? আমাদের আর্থিক অবস্থা বিবরণী। তাহলে আর্থিক অবস্থা বিবরণীর জন্য সবাই প্রস্তুত হও, খাতা রেডি করো, ঠিক আছে?